সকলকে স্বাগত জানাই গল্পশ্রুতির 21তম এপিসোডে। আজ আপনার জন্য রয়েছে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর জন্মদাতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা লোহার বিস্কুট প্রথম পর্ব। লোহার বিস্কুট গল্পটির রচনাকাল 5ই মে 1969। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে। প্রধান চরিত্রে ব্যোমকেশ ও কমলবাবু। গল্পের সূত্রাধার ও ব্যোমকেশের ভূমিকায় আমি সৌম্যজ্যোতি। গল্প পাঠে সায়ন, কমলবাবুর ভূমিকায় শুভজিৎ, বাচ্চা মেয়ের কণ্ঠে মৈত্রী। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। কমলবাবু বললেন, আমি পাড়াতেই থাকি, হিন্দুস্তান পার্কের কিনারায়। আপনাকে অনেকবার দেখেছি, আলাপ করবার ইচ্ছেও হয়েছে, কিন্তু সাহস হয়নি। আজ একটা সূত্র পেয়েছি, তাই ভাবলাম এই ছুতোয় আলাপটা করে নিই। আমার জীবনে একটা ছোট্ট সমস্যা এসেছে। সমস্যা? ব্যোমকেশ সিগারেটের কৌটোটা এগিয়ে দিয়ে বলল, বলুন বলুন, অনেক দিন ও বস্তুর মুখদর্শন করিনি যে। গ্রীষ্মের একটি রবিবারের সকালে ব্যোমকেশের কেয়াতলার বাড়িতে বসেই কথা হচ্ছিল। কমলবাবুর চেহারাটি নাড়ু গোপালের মতো, কিন্তু মুখের ভাব চটপটে, বুদ্ধি সমৃদ্ধ। তিনি হাসি মুখে একটি সিগারেট ধরালেন, তারপর গল্প আরম্ভ করলেন। আমার নাম কমল কৃষ্ণ দাস। কাছেই ভারত কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে, আমি সেখানকার ক্যাশিয়ার। বছর দেড়েক আগে পুরুলিয়া থেকে বদলি হয়ে এখানে এসেছি। কলকাতায় এসেই মুশকিলে পড়ে গেলাম, কোথাও বাসা খুঁজে পাই না। শেষ পর্যন্ত একটি লোক তার বাড়ির নিচের তলায় একটি ঘর ছেড়ে দিল। স্ত্রী আর মেয়েকে পুরুলিয়ায় রেখে একলাই বাসায় উঠলাম। বাড়িওয়ালার নাম অক্ষয় মণ্ডল। বাড়িটি দোতলা, নিচের তলায় দুটি ঘর, উপরে দুটি। যাতায়াতের রাস্তা আলাদা। অক্ষয় মণ্ডল দোতলায় একলাই থাকে, কিন্তু তার কাছে লোকজনের যাতায়াত আছে। মিষ্টভাষী লোক, কিন্তু কি কাজ করে বুঝতে পারলাম না। মাঝে মাঝে আমার ঘরে এসে গল্প সল্প করতো, কিন্তু আমাকে কোনোদিন দোতলায় ডাকতো না। পড়শিদের সঙ্গেও যাতায়াত ছিল না। আমাদের ব্যাংকে ওর একটা চালু খাতা ছিল। যা হোক, এইভাবে মাস তিনেক কাটার পর একদিন একটা ছুটির দিনে আমার অফিসের একজন সহকর্মী বন্ধুর বাড়িতে রাত্রে নেমন্তন্ন ছিল। ফিরতে রাত হয়ে গেল। বাসায় ফিরে দেখি অক্ষয় মণ্ডল দোতলা থেকে নেমে এসে সিঁড়ির দরজায় তালা লাগাচ্ছে। তার পায়ের দুপাশে দুটি সুটকেস। বললাম, এ কি, এত রাত্রে কোথায় চললেন? আমায় দেখে অক্ষয় মণ্ডল কেমন হকচকিয়ে গেল। তারপর সুটকেস দুটো দু হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। একটু গাঢ় গলায় বলল, কমলবাবু, আমাকে হঠাৎ বাইরে যেতে হচ্ছে, কবে ফিরবো কিছু ঠিক নেই। দেখলাম তার চোখ দুটো লাল হয়ে রয়েছে। বললাম, সে কি, কোথায় যাচ্ছেন? তার মুখে হাসির মতো একটা ভাব ফুটে উঠল। সে বলল, অনেক দূর, আচ্ছা চলি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সে কয়েক পা গিয়ে থমকে দাঁড়ালো। তারপর ফিরে এসে বলল, কমলবাবু, আপনি সজ্জন, ব্যাংকে চাকরি করেন, আপনাকে একটা কথা বলে যাই। 7 দিনের মধ্যে আমি যদি ফিরে না আসি, আপনি আমার পুরো বাড়িটা দখল করবেন। আপনাদের ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, মাসে মাসে 150 টাকা ভাড়া আমার খাতায় জমা দেবেন। আচ্ছা। অক্ষয় মণ্ডল চলে গেল। আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর বিস্ময়ের চটকা ভেঙে খেয়াল হলো, অক্ষয় মণ্ডল তার দোরের চাবি আমাকে দিয়ে যায়নি। সে যা হোক, আজ তো বাড়িটা পাওয়া যেতে পারে, এই আশায় মন উৎফুল্ল হয়ে উঠল।
মনে হলো অক্ষয় মণ্ডল অগস্ত যাত্রা করেছেন, আর শিগগিরই ফিরবেন না। পরের দিন সকালে স্ত্রীকে চিঠি লিখে দিলাম, সংসার গুটিয়ে তৈরি থাকো, বাসা পাওয়ার সম্ভাবনা আছে। আশায় আশায় 2 দিন কেটে গেল। 3 দিনের দিন গন্ধ বেরোতে আরম্ভ করল, বিকট গন্ধ, মরা পচা গন্ধ। গরমের দিনে মাছ মাংস পচে গিয়ে যেরকম গন্ধ বেরোয় সেই রকম গন্ধ আসছে। সন্দেহ হলো, পুলিশে খবর দিলাম। পুলিশ এসে তালা ভেঙে উপরে উঠল। আমি ওর সঙ্গে গেলাম। গিয়ে দেখি বিভৎস কাণ্ড। ঘরের মেঝের উপর একটা মরা, হাত পা ছড়িয়ে পড়ে আছে, তার কপালে একটা ফুটো। সে রাত্রে আমি যখন নেমন্তন্ন খেতে গিয়েছিলাম সেই সময় অক্ষয় মণ্ডল লোকটাকে গুলি করেছে। তারপর দামি জিনিসপত্র, টাকা কড়ি সুটকেসে পুড়ে নিয়ে কেটে পড়েছে। দেখতে দেখতে এক পাল পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলল। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হলো। দারোগাবাবু আমাকে জেরা করলেন। তারপর খানা তল্লাশ আরম্ভ হলো। নিরপেক্ষ সাক্ষী হিসেবে পাড়ার একটি ভদ্রলোক এবং আমি সঙ্গে রইলাম। খানা তল্লাশে বিশেষ কিছু পাওয়া গেল না। কেবল একটা দিরাজের মধ্যে লোহার পাত দিয়ে তৈরি কৌটোর মতো জিনিস পাওয়া গেল। সিগারেটের প্যাকেটে রুপোলি তবকের মধ্যে যেমন সিগারেট মোড়া থাকে, অনেকটা সেই রকম লম্বাটে ধরনের তবক, খুব পাতলা লোহা দিয়ে তৈরি, কিন্তু অভ্যন্তর ভাগ তার শূন্য। দারোগাবাবু সেগুলো নিয়ে চিন্তিতভাবে নাড়াচাড়া করলেন, কিন্তু হালকা লোহার মোড়ক কোন কাজে লাগে বোঝা গেল না। যা হোক, সেদিনকার মতো তদন্ত শেষ হল। পুলিশ চলে গেল। আমার মনে কিন্তু অস্বস্তি লেগে রইল। 3-4 দিন পরে থানায় গেলাম। সেখানে গিয়ে খবর পেলাম মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে। আঙুলের ছাপ ও অন্যান্য দৈহিক চিহ্ন থেকে প্রকাশ পেয়েছে যে মৃত ব্যক্তির নাম হরিহর সিং। দাগি আসামি ছিল। মাদক দ্রব্য এবং সোনার উপর চোরা কারবার করত। অক্ষয় মণ্ডলের সঙ্গে কোন সূত্রে তার যাতায়াত ছিল তা জানা যায়নি। অক্ষয় মণ্ডলের নামে হুলিয়া জারি হয়েছে, কিন্তু সে এখনো ধরা পড়েনি, কর্পূরের মতো উবে গেছে। থানা থেকে ফেরার সময় ভয়ে ভয়ে প্রশ্ন করলাম, পুরো বাড়িটা তাহলে আমি দখল করতে পারি? দারোগাবাবু বললেন, স্বাচ্ছন্দ্যে। আসামি যখন ফেরার হবার আগে আপনাকে তার বাড়ির হেফাজতে রেখে গেছে, তখন আপনি থাকবেন বই কি। তবে একটা কথা, যদি আসামির সারা শব্দ পান তৎক্ষণাৎ থানায় খবর দেবেন। তারপর প্রায় বছরখানেক ভারী আরামে কেটেছে। স্ত্রী আর মেয়েকে নিয়ে এলাম। সারা বাড়িটা দখল করে দিব্যি হাত পা ছড়িয়ে বাস করছি। বাড়ির ভাড়া মাসে মাসে অক্ষয় মণ্ডলের খাতায় জমা করে দিই। তার টেবিল চেয়ার ইত্যাদি ব্যবহার করি বটে, কিন্তু আলমারি বাক্স কাবার্ডে হাত দিই। পুলিশ খানা তল্লাশ করার পর যেমনটি ছিল তেমনি আছে। হঠাৎ 2 মাস আগে এক ফ্যাসাদ উপস্থিত হলো। সকালবেলা নিচের ঘরে বসে কাগজ পড়ছি। একজন অপরিচিত লোক এলো, তার সঙ্গে একটি স্ত্রীলোক। ভদ্র শ্রেণীর মধ্যবয়স্ক পুরুষ, স্ত্রীলোকটি সধবা। পুরুষ স্ত্রীলোকটির দিকে আঙুল দেখিয়ে বলল, এ হচ্ছে অক্ষয় মণ্ডলের স্ত্রী, আমি ওর বড় ভাই। এতদিন আমি ওকে পুষেছি, কিন্তু আর আমার পোষবার ক্ষমতা নেই। এবার ও স্বামীর বাড়িতে থাকবে, আপনাকে বাড়ি ছেড়ে দিতে হবে। মাথায় বজ্রপাত, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। তারপর বুদ্ধি গজালো। বললাম, অক্ষয়বাবুর স্ত্রী আছেন তা কোনোদিন শুনিনি। যদি আপনাদের কথা সত্যি হয়, আপনি আদালতে গিয়ে নিজের দাবি প্রমাণ করুন, তারপর দেখা যাবে। কিছুক্ষণ বকাবকি কথা কাটাকাটির পর তারা চলে গেল। আমার সন্দেহ হলো এরা দাগাবাজ, জোচ্চোর, ছলছুতো করে বাড়িটা দখল করে বসতে চায়। আজকাল বাসা বাড়ির যে রকম ভাড়া দাঁড়িয়েছে, ফোকটে বাসা পেলে কে ছাড়ে। থানায় গিয়ে খবরটা জানিয়ে এলাম। দারোগাবাবু বললেন, অক্ষয় মণ্ডলের স্ত্রী আছে কিনা আমাদের জানা নেই। যা হোক,
আবার যদি আসে ছলছুতো করে থানায় নিয়ে আসবেন, আমরাও বাড়ির ওপর নজর রাখব। আমার পিস্তল আছে, তাছাড়া একটা কুকুর পুষেছি, হিংস্র পাহাড়ি কুকুর, নাম ভুটো। আমার হাতে ছাড়া কারুর হাতে খায় না। আমি ব্যাংকে যাবার সময় তার শেকল খুলে দিই, রাত্রিরে তাকে ছেড়ে দিই, সে বাড়ি পাহারা দেয়। ভুটো ছাড়া থাকতে বাড়িতে চোর ছ্যাচর ঢোকার ভয় নেই, ভুটো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। তবু এই ঘটনার পর মনে একটা অস্বস্তি লেগে রইল। অক্ষয় মণ্ডল ভালো লোক নয়, হয়তো নিজে আড়ালে থেকে কোনো কুটিল খেলা খেলছে। দিন 10 পরে একখানা বেনামি চিঠি পেলাম, পাড়া ছেড়ে চলে যাও নইলে বিপদে পড়বে। পাড়া মানেই বাড়ি। থানায় গিয়ে চিঠি দেখালাম। দারোগাবু বললেন, চেপে বসে থাকুন, নড়বেন না, আপনার বাসার ওপর পাহারা বাড়িয়ে দিচ্ছি। তারপর থেকে এই 1.5 মাস আর কেউ আসেনি, পুরো চিঠিও পাইনি। এখন বেশ নিরাপদ বোধ করছি, কিন্তু একটি সমস্যার উদয় হয়েছে। এই সমস্যা সমাধানের জন্যই আপনার কাছে আসা। দারোগাবাবুর কাছে যেতে পারতাম, কিন্তু তিনি হয়তো এমন উপদেশ দিতেন যা আমার পছন্দ হতো না। ব্যাপারটা এই, ব্যাংক থেকে আমার 1 মাসের ছুটি পাওয়া হয়েছে। আমার স্ত্রীর অনেক দিন থেকে তীর্থে যাবার ইচ্ছে, হরিদ্বার, ঋষিকেশ, এই সব আর কি। ব্যাংকের একটি সহকর্মীও আমার সঙ্গেই ছুটি নিয়ে কুন্ডু স্পেশালে বেড়াতে বেরুচ্ছেন। আমাকেও তিনি সঙ্গে যাবার জন্য চাপাচাপি করছেন। দল বেঁধে গেলে অনেক সুবিধে হয়। আমার স্ত্রী খুব উৎসাহিত হয়ে উঠেছেন, আমার উৎসাহও কম নয়। কিন্তু যেতে হলে বাড়িতে তালা বন্ধ করে যেতে হবে। ভুটোকেও মাসখানেকের জন্য একটা কেনেলে ভর্তি করে দিতে হবে। বাড়ি অরক্ষিত থাকবে। মনে করুন এই ফাঁকে অক্ষয় মণ্ডলের বউ, মানে ওই স্ত্রী লোকটা, যদি তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ি দখল করে বসে, তখন আমি কি করব? অক্ষয় মণ্ডলের মৌখিক অনুমতি ছাড়া আমার তো কোনো হক নেই। তবে আমি দখলে আছি, আমাকে বেদখল করতে হলে ওদের আদালতে যেতে হবে। কিন্তু ওরা যদি দখল নিয়ে বসে, তখন আমি কোথায় যাব? এই আমার সমস্যা, নিতান্তই ঘরোয়া সমস্যা, আপনার নিরীক্ষার উপযুক্ত নয়। তবু রদ দেখা কলা বেচা 2 হবে, এই মতলবে আপনার কাছে এসেছি। এখন বলুন, বাড়িখানি দেখে আমাদের তীর্থযাত্রা করা উচিত হবে কিনা? ব্যোমকেশ খানিকক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। শেষে বলল, আপনাদের তীর্থযাত্রায় বাধা দিলে পাপ হবে, আবার বাড়ি বেহাত হয়ে যাওয়াও বাঞ্ছনীয় নয়। আপনার জানাশোনার মধ্যে এমন মজবুত লোক কি কেউ নেই যাকে বাড়িতে বসিয়ে তীর্থযাত্রা করতে পারেন? কই, সেরকম কাউকে দেখছি? সকলেরই বাসা আছে, যাদের নেই তাদের বসাতে সাহস হয় না। শেষে খাল কেটে কুমির আনবো। তাহলে চলুন আপনার বাসাটা দেখে আসি। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। কমলবাবু উৎফুল্ল চোখে চাইলেন। যাবেন? কি সৌভাগ্য! চলুন চলুন, বেশি দূর নয়। একটু বসুন, বেশি দূর না হলেও রোদ বেশ কড়া, একটা ছাতা নিয়ে আসি। ব্যোমকেশ ভিতরে গিয়ে ছাতা নিয়ে এলো। ছাতাটি ব্যোমকেশের প্রিয় ছাতা, অতিশয় জীর্ণ, লোহার বাট এবং কামানিতে মরচে ধরা, কাপড় বিবর্ণ এবং বহু ছিদ্রযুক্ত। এই ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরোলে নিজেও অদৃশ্য থেকে সন্দেহভাজন ব্যক্তিকে অনুসরণ করা যায়। ফুটো দিয়ে বাইরের লোককে দেখা যায়, কিন্তু বাইরের লোক ছাতাধারীর মুখ দেখতে পান না। একদম সত্যান্বেষীর উপযুক্ত ছাতা। চলুন কমলবাবু। কমলবাবুর বাসা ব্যোমকেশের বাড়ি থেকে মিনিট 5 রাস্তা। মাঝে মাঝে এ পথ দিয়ে যাওয়ার সময় বাড়িটি ব্যোমকেশের চোখে পড়েছে। ছোট দোতলা বাড়ি, কিন্তু একটা বিশেষত্বের জন্য দৃষ্টি আকর্ষণ করে। সমস্ত ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে ঢাকা, যেন প্রকাণ্ড এক লোহার খাঁচা। বাইরে থেকে কোনো মতে ছাদে ওঠা সম্ভব নয়। আসুন। ছাতা মুড়ে ব্যোমকেশ বাড়িতে ঢুকলো। কমলবাবু
প্রথমে তাকে নিচের তলার বসার ঘরে নিয়ে গেলেন। সেখানে একটি শতরঞ্জি ঢাকা তক্তপোষ ও দুটি ক্যাম্বিসের চেয়ার ছাড়া আর বিশেষ কিছুই নেই। ব্যোমকেশ ঘরের চারিদিকে চোখ ফেরালো। সে যেন একটি সূত্র খুঁজছে, কিন্তু এই নগ্নপ্রায় ঘরে কোনো অঙ্গুলি নির্দেশ পাওয়া গেল না। সে বলল, নিচের তলায় আর একটা ঘর আছে না? আছে, ঘরটা অক্ষয় মণ্ডলের আমলে ব্যবহার হতো না। আমি ওটাকে রান্নাঘর করেছি, দেখবেন? থাক থাক, দরকার নেই। আপনার স্ত্রী বোধহয় এখন রান্নাবান্না করছেন। চলুন ওপরতলাটা দেখা যাক। চলুন। ঘরে লাগাও একটা সরু বারান্দার শেষে উপরে ওঠার সিঁড়ি, সিঁড়ির মাথায় দরজা। দরজার মাথার উপরকার দেওয়ালে ঘোড়ার খুরের নালের মতো একটা জিনিস 3টে পেরেকের মাঝখানে আটকানো রয়েছে। ব্যোমকেশ সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছাতা তুলে সেই দিকে নির্দেশ করে বলল, ওটা কি? ওটা ঘোড়ার নাল। বিলিতি কুসংস্কার অনুযায়ী দড়ির মাথায় ঘোড়ার নাল টাঙিয়ে রাখলে নাকি অনেক টাকা হয়। ব্যোমকেশের ছাতার ডগা ঘোড়ার নালে আটকে গিয়েছিল। সে টেনে সেটা ছাড়িয়ে নিয়ে বলল, এটা কি আপনি লাগিয়েছেন নাকি? না, অক্ষয় মণ্ডলের আমল থেকেই আছে। ব্যোমকেশ ঘোড়ার নালের দিকে তাকিয়ে কেমন যেন স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল। ঠিক সেই সময় কমলবাবু ডাকলেন, ভেতরে আসুন। ঘরের ভিতর কমলবাবুর 10 বছরের মেয়ে মেঝের উপর মাদুর পেতে খেলা করছিল। তার কাছে মাদুরের বাইরে একটা ভীষণ দর্শন কুকুর থাপা পেতে বসেছিল। ব্যোমকেশের পানে মণিহীন নীলাভ চোখ তুলে চাইল। কমলবাবু বললেন, খুকু, যাও তোমার মাকে চা তৈরি করতে বলো তো, আর কিছু ভাজাভুজি। ব্যোমকেশ একটু আপত্তি করল, কিন্তু কমলবাবু শুনলেন না। খুকু নিচে চলে গেল, ভুটো সঙ্গে সঙ্গে গেল। ব্যোমকেশ ঘরটি চক্ষু দিয়ে সমীক্ষা করল। তাই এ ঘরে অক্ষয় মণ্ডলের কোনো আসবাবপত্র আছে? ছিল, আমি পাশের ঘরে নিয়ে গেছি। খাট এবং দেরাজওয়ালা টেবিল এই যে। পাশের ঘরটি অপেক্ষাকৃত বড়। জানলার দিকে খাট আর অন্যদিকে টেবিল। ব্যোমকেশ টেবিলের কাছে গিয়ে বলল, আচ্ছা কমলবাবু, সেই যে পুলিশের খানা তল্লাশে লোহার মোড়ক পাওয়া গিয়েছিল, সেগুলো কি পুলিশ নিয়ে গিয়েছে? একটা মোড়ক পুলিশ নিয়ে গিয়েছিল, বাকিগুলো দেরাজেই আছে। কমলবাবু নিচের দিকের একটা দেরাজ খুলে বললেন, এই যে। দেরাজের পিছন দিকে কয়েকটা মোড়ক পড়েছিল। ব্যোমকেশ একটা বের করে নেড়ে চেড়ে দেখল। আকৃতি প্রকৃতি সিগারেটের প্যাকেটের অভ্যন্তরস্থ তবকের মতোই বটে। সেটা রেখে দিয়ে সে হাসি মুখে বলল, ভারী মজার জিনিস তো। এর ভেতর গোটা 2 বিস্কুট রেখে সুতো দিয়ে বেঁধে দিলে নিশ্চিন্ত। চলুন এবার ছাদটা দেখে আসি। ছাদে কিন্তু কিছু নেই। তা হোক গিয়ে, শূন্যতাই হয়তো অর্থবহ হয়ে উঠতে পারে। তাহলে আসুন। ছাদে সত্যি কিছু নেই। লোহার ঘেরাটোপ ঢাকা ছাদটা বাঘের শূন্য খাঁচার মতোই দাঁড়িয়ে আছে। এক কোণে উঁচু পাদপীঠের উপর লাল রঙের লোহার চৌবাচ্চা। এই চৌবাচ্চা থেকে বাড়িতে কলের জল সরবরাহ করা হয়। ব্যোমকেশ ছাদের চারিদিকে ঘুরে বলল, ছাদটা আপনারা ব্যবহার করেন না? কমলবাবু বললেন, বেশি গরম পড়লে ছাদে এসে শুই, বেশ নিরাপদ জায়গা। চোর ঢুকবে সে উপায়ও নেই। চলুন, আমার দেখা শেষ হয়েছে। নিচে নেমে এলে পর খুকু এসে বলল, বাবা, বসবার ঘরে চা দিয়েছি। নিচের তলার ঘরে পাঁপড় ভাজা ও গরম বেগুনি সহযোগে চা পান করতে করতে ব্যোমকেশ বলল, থানার যে দারোগাবাবুর কাছে আপনার যাওয়া আসা, তার নাম কি? তার নাম রাখাল সরকার। ব্যোমকেশ মুচকি হাসল। চা শেষ করে সে ছাতা নিয়ে উঠে দাঁড়ালো। আচ্ছা কমলবাবু, আজ তাহলে উঠি। কিন্তু আমাদের তীর্থযাত্রার কি হবে? যাওয়া উচিত হবে কিনা কিছুই তো বললেন না তো। নিশ্চয়ই তীর্থযাত্রা তো করবেন। তা আপনার ছুটি কবে থেকে? সামনের শনিবার থেকে। তাহলে আর দেরি করবেন না, টিকিট কিনে ফেলুন। কোনো ভয় নেই, আপনার বাসা বেদখল হবে না, আমি জামিন রইলাম। আচ্ছা চলি তাহলে আজ। তাই নাকি?
ধন্যবাদ ব্যোমকেশ বাবু, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তার আর দরকার নেই, আমি এখন থানায় যাব, রাখালের সঙ্গে একটু ষড়যন্ত্র করতে হবে। আপনারা এতক্ষণ শুনছিলেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর চরিত্রে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে লোহার বিস্কুট প্রথম পর্ব। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই গল্পেরই লোহার বিস্কুট গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব আমরা খুব তাড়াতাড়ি। এছাড়াও আপনারা আপনাদের নিজেদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারেন, সিলেক্ট হলেই অবশ্যই কিন্তু শোনাবো গল্পশ্রুতি চ্যানেলে। আপনারা আপনাদের লেখা গল্প পাঠাবেন আমাদের মেল আইডি galpashruti31@gmail.com অথবা আমাদের গল্পশ্রুতির অফিসিয়াল ফেসবুক পেজে গল্পটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিলেই হবে। দেখা হচ্ছে লোহার বিস্কুট দ্বিতীয় পর্বে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।